মহাপুর পাশে কে ছিল? রায় রামানন্দ। তো রামানন্দকে ডেকে বলছে, রামানন্দ শোনো, রামানন্দ শোনো, আজকে আমি কি করেছি জানো রামানন্দ? বড্ড ভুল করে বসেছি। আমার প্রাণনাথ প্রাণবধূর সঙ্গে আজকে আমি মান করেছি, অপরাধ করেছি। আমার মতো অপরাধী আর কেউ নেই রামানন্দ। আজকে আমার কি মনে হচ্ছে জানো? আজকে আমার বুদ্ধিকে, নিজের বুদ্ধিকে ধিক্কার জানাতে মনে হচ্ছে। তাই কি বলছে? আজে কাঁদে আহা ক রামানন্দ, আজকে এমন আমি অভিমান করে বসেছি, এই অভিমানের জন্য আমার প্রাণবধূ মাধবকে আমি হারিয়ে ফেলেছি। আমি হারাইলাম মানে মাধবে জায়গা আছে তো? আমরা ভেতর দিয়ে চলে আসুন, জায়গা আছে এখানে। জনিতায়, আজকে আমি বড্ড ভুল করে ফেলেছি রামানন্দ, আমার মতো অপরাধী কেউ নেই। তাই কি বলছি? এই রূপেই উদ্ধার এলা সবে নর না রাধা মোহনে গহে কিছু না হলো
রাধা মোহনে কহে না হলো মারি রে 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 রাধা মোহনে কহে না হলো রাধা জনিতাই গৌর হরি বল। তাই এতক্ষণ আমরা ছিলাম কোথায়? এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। তাই আজকে এবার শ্রীধাম নবদ্বীপ থেকে আমরা যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে হতে এমনি এমনি যা হয় না, বৃন্দাবনে যেতে গেলে চরম ভাগ্য করতে হয়, রাধারানীর কৃপা পেতে হয়। তাই থাকতে সেইভাবে যাওয়া না, তাই আজকে আমরা মন নিয়ে বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবনে যাবেন তো মায়েরা? যাবেন তো? ওই কোন কোন মায়েরা যাবে না? উলুধ্বনি ধ্বনি দেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মায়েরা তো উলুধ্বনি দিল, মায়েরা উলুধ্বনি দিল, তো বাবারা তো হরি বল বললো না। তাই বাবাদের জন্য জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধার নাম। আমরা বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নাম।
মাঝে আর জীবন সকলের মাঝে ওরে মনে সকল কাজের মাঝে জীবন কাছে সকল কাজের মাঝে আবেরা মুখে বলবো রাধা রাধা আবেরা মুখে বলবো রাধা রাধা ওরে আমার বৃন্দাবনে চলুন বৃন্দাবন। তাই আজকে বৃন্দাবনের দশাটি কিরকম, বৃন্দাবনের ভাবটি কিরকম, বা বৃন্দাবনের আজকের দৃশ্যটি কিরকম। প্রভাত কাল গোবিন্দ আমার মায়ের কাছে আদেশ নিয়ে সকল সখাদেরকে নিয়ে আজকে গিয়েছে কোথায়, ধেনু চড়াতে। তার আগে জানতে হবে আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি। আজকে আমরা কোন লীলার কাজে পরিবেশন করছি। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে রাধারানীর কলহান্তরিতা দশা। রাধারানীর কলহান্তরিতা দশা। এই কলহান্তরিতা কাকে বলে? পদকর্তা কলম দিচ্ছে, যা সখিনাং পুরপদ পতিতাং বল্লভ পুরুষা বিরস পশ্চাৎপতি কলহান্তরিতা হিসা। অর্থাৎ সখীদের সামনে পদান্নত বল্লভকে পরিত্যাগ করে পশ্চাতে মানে তার পিছনে শোকাহত বা তার জন্য দুঃখিত, সেই দশাটিকে বলা হয় কলহান্তরিতা দশা। আবার এই রাধারানীর মান পর্যায়ে 8 রকম দশা রয়েছে বাবা। এই কলহান্তরিতা দশাটি একরকম নয়, এর 8টি ভাগ। কি কি? কথা অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, উৎকণ্ঠিতা, কলহান্তরিতা, প্রসিত ভর্তিকা, স্বাধীন ভর্তিকা। এই 8 রকম দশার মধ্যে 6 নম্বর দশা হচ্ছে কলহান্তরিতা দশা। এই কলহান্তরিতা দশা হল আজকের লীলার বিষয়বস্তু। তাই আজকে কি হয়েছে, গোবিন্দ আমার সকল সখাদেরকে নিয়ে আজকে গোষ্ঠী গিয়েছে। তাই গোষ্ঠী সারাদিন সখাদেরকে নিয়ে বিনোদ খেলা খেলেছে, সখাদের সঙ্গে গাছে উঠেছে, যমুনার জলে ঝাঁপ দিয়েছে। এরকম খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার গগন পানে চেয়ে দেখছে আর গগন বেড়ায়। এবার তাদেরকে সকল ধেনুগণকে নিয়ে আজকে ঘরে ফিরতে হবে। আর এদিকে আমার রাধারানী কি করেছে, বেলি অবসানকাল ঘরে খাবার জন্য যমুনাতে কি করছে, জল আনতে গিয়েছে। একদিকে গোবিন্দকে দর্শনের ইচ্ছা, আবার একদিকে জল আনতে গিয়েছে। গোবিন্দ যখন সখাদেরকে নিয়ে আজকে ফিরে আসছে, রাধারানী আমার গোবিন্দকে দেখতে পেয়েছে, কিন্তু সঙ্গে কে আছে, গোবিন্দের সঙ্গে আজকে দাদা বলরাম আছে। তাই দাদা বলরাম থাকাকালীন তো সামনাসামনি কথা বলা হয় না, কারণ সে সঙ্গে দাদা আছে, দাদার সামনে সবকিছু চলে না। তাই দাদা আছে বলে গোবিন্দ আমার রাধারানীকে দেখতে পেয়ে তার কেশের অগ্রভাগ স্পর্শ করে আজকে রাধারানীকে ইঙ্গিত দিল, রাধে আজকে নিশীতে, আজকে তুমি প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে যাব, তুমি কুঞ্জ সাজাও। রাধে তুমি কুঞ্জ
সাজাও, আজকে নিশীথে প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে যাব। কথাই বললেন না, কারোর সঙ্গে দাদা বলরাম আছে, দাদার সামনে তো সব কিছু চলে না, তাই অগ্রভাগ মানে প্রথম প্রহরে যাবো ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল রাধে তুমি কুঞ্জ সাজাও। এই রাধেকে ইঙ্গিত দিল, তাই রাধারানী মনের আনন্দে আজকে সকল সখীদেরকে নিয়ে, কারণ তার প্রাণবধূ আসবে, তার আনন্দের ধৈর্য ধরছে না, আজকে চরম আনন্দ রাধারানীর মধ্যে, তাই সকল সখীদেরকে নিয়ে আজকে কুঞ্জ সাজাচ্ছে। কিভাবে? গোবিন্দ আসবে বলে ধূপ জ্বেলেছে, প্রদীপ জ্বালিয়েছে, চন্দন ঘষেছে, এরপর কি করেছে সব কিছু সাজিয়ে বনে বনে পুষ্প চয়ন করতে করতে গিয়েছে। কি করতে গিয়েছে? পুষ্প চয়ন করতে গিয়েছে, ফুল তুলতে গিয়েছে। কোন ফুল তুলতে গিয়েছে? প্রত্যেকটা ফুল তুলছে এবং গালে ফেকাচ্ছে। যে ফুলটি নরম সেই ফুলটিকে নিচ্ছে, আর যেটি কঠিন সেটিকে ফেলে দিচ্ছে। কারণ নরম ফুল নিচ্ছে কেন? গোবিন্দের রঙে আঘাত লাগবে। কঠিন ফুল হলে গোবিন্দের রঙে আঘাত লাগবে, কঠিন ফুলগুলোকে নিচ্ছে না, নরম ফুলটিকে নিচ্ছে এবং সেগুলিকে রেখে দিচ্ছে। তাই বনে বনে পুষ্প চয়ন করে এসে রাধানী আজকে অনুরাগের সুতা দিয়ে আজকে সুন্দর একটি মালা গেঁথেছে। এই মালাটি কি করবে? গোবিন্দকে পরাবে, তার প্রাণবধূকে আজকে সে পরাবে। তাই অনুরাগের সুতা দিয়ে, মনের ভক্তি দিয়ে আজকে সুন্দরভাবে একটা মালা গেঁথেছে। গোবিন্দের জন্য শয্যা রচন করেছে এবং সব কিছু ঠিকঠাক করে পথপানে চেয়ে বসে আছে কখন তার প্রাণবধূ গোবিন্দ তার কুঞ্জে আসবে। এদিকে আমার গোবিন্দ রাধানীকে কথা দিয়েছে, রাধে আমি তোমার কুঞ্জে যাব, প্রথম পৌরে আমি তোমার কুঞ্জে যাব। তাই আস্তে আস্তে কিন্তু গোবিন্দ কিন্তু রাধানীর কুঞ্জের দিকেই আসছে। কিন্তু পথ মাঝখানে আর একজনের কুঞ্জ কিন্তু রাধানীকে পেরিয়ে আসতে হবে। কার কুঞ্জ? এই গোবিন্দকে যেমন রাধারানী ভালোবাসে, তেমনি গোবিন্দকে আর একজন বৃন্দাবনে ভালোবাসতো। কে? ভক্ত চন্দ্রাবলী। এও এক সখী চন্দ্রাবলী। কিন্তু গোবিন্দকে রাধানী যেমন ভালোবাসে, তেমনি চন্দ্রাবলীও কিন্তু গোবিন্দকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসত। তাই চন্দ্রাবলীও কিন্তু প্রত্যেকটা দিন গোবিন্দ আসবে বলে সে কুঞ্জ সাজিয়ে থাকে, কুঞ্জ সাজিয়ে রাখে। প্রত্যেকটা দিন কিন্তু সে কুঞ্জ সাজায়। কিন্তু গোবিন্দ তো চন্দ্রাবলীর কুঞ্জে যায় না, যায় রাধারানীর কুঞ্জে। কিন্তু তাও সে পথপানে চেয়ে থাকে কবে আমার প্রাণবধূ আমার কুঞ্জে আসবে। তাই চন্দ্রাবলী তার এক সখী ছিল, চন্দ্রাবলীর একটা সখী ছিল, তার নাম কি? পদ্মা। পদ্মাকে বলছে, পদ্মা রে তুই তো আমার প্রাণ সখী, তুই পারবি না আমার প্রাণবধূকে আমার কুঞ্জে একদিন নিয়ে আসতে? শোন পদ্মা, আজকে তোকে আমি দায়িত্ব দিলাম, তুই পথ মাঝখানে দাঁড়িয়ে থাক। প্রত্যেকটা দিন আমার কুঞ্জের সামনে দিয়ে আমার প্রাণগোবিন্দ হেঁটে যায়, আমি ধরতে পারি না। তো আজকে পাহারাদার হিসাবে দাঁড়িয়ে থাক, যখন আমার গোবিন্দ এই কুঞ্জের সামনে দিয়ে আসবে একবার আমাকে বলবি, চন্দ্রা ওই যে দেখ তোর প্রাণবধূ কুঞ্জের সামনে দিয়ে আসছে, একবার ডাকবি, তারপর আমি ব্যবস্থা করে নেবো। তাই আজকে চন্দ্রার কথা মতো পদ্মা আজকে পথ মাঝখানে পাহারাদার হিসাবে দাঁড়িয়ে আছে, কখন গোবিন্দ তার কুঞ্জের সামনে দিয়ে আসবে। এদিকে গোবিন্দের মনে মনে ভয় যে চন্দ্রাবলী কুঞ্জের সামনে দিয়ে যেতে হবে, তাই কিভাবে যাব? গোবিন্দ পায়ে কিন্তু দুটো নপুর পড়ে আছে, তাই নপুরের ধ্বনি হবে তাহলে চন্দ্রাবলী বাইরে চলে আসবে। তাই নপুর দুটিকে বক্ষ মাঝে খুলেছে, দিয়ে নপুর দুটিকে বক্ষ মাঝে রেখেছে যেন নপুরের কোনো ধ্বনি যেন না হয়। তাই নপুর দুটিকে ভালো যত্ন করে ধরে আস্তে আস্তে চললো। কিন্তু জানে না যে পদ্মা আজকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক এমতো সময় পদ্মার নয়নে পড়ে গেছে, গোবিন্দ আসছে। পদ্মা তখন কি করেছে? চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, চন্দ্রা আজকে তোর প্রাণবধূ তোর কুঞ্জের সামনে দিয়ে আসছে, তুই যা, তাড়াতাড়ি যা। এই এক সুবর্ণ সুযোগ, পারিস তো গোবিন্দের চরণ ধরে একবার গোবিন্দকে তোর কুঞ্জে নিয়ে আয়। তাই চন্দ্রা আজকে গোবিন্দের সামনে গিয়ে জোরহাট করে গোবিন্দকে বলছে, বধূ ও হে বধূ হে, তুমি তো ভক্তাধীন ভগবান, যে তোমাকে ভজে সেই তোমাকে পায়। তাহলে আমি কোন অপরাধে আমি অপরাধী? বলো প্রভু, বলো। তুমি একবার আমাকে বুঝিয়ে দাও, আমি অপরাধী, আমি কোন দোষে আমি দোষী। তুমি প্রত্যেকটা দিন আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে যাও, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি তোমার চরণে।
কেন তুমি আমার কুঞ্জে আসো না? রাধারানী কি তোমাকে অনেকটা ভালোবাসে, আমি কি তোমাকে কম ভালোবাসি বধূ? রাধারানী যেমন ভালোবাসে তেমনি আমিও তোমাকে ভালোবাসি বধূ। একবার এসো আমার কুঞ্জে, তাই চরণ ধরে আজকে বধূর কাঁদছে, হাহা করে কাঁদছে বধূ। এসো। গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে ছেড়ে দাও, আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, ওখানে যেতে আমার দেরি হয়ে যাবে না বধূ, আজকে তোমাকে আমি ছাড়বো না। একবার এসো আমার কুঞ্জে, তাই কি বলছে, একবার হেলিয়ে দুলিয়ে মুরলি বাজারে এসো হে শ্যামরা। একেবারে হেলিয়ে দুলিয়ে মুরলি বাজায়ে এসো হে আমার কুঞ্জে। আমি তুলসী খাইব, চরণ সেবিব, ওহে পদারে বধূ ওহে পরাণে বধূ তুলসী খাইব, চরণ সেবিব, থাকিব তোমার থাকিব তোমার থাকিব তোমারো ঠাই। মায়েরা কে 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 তবু চলো বলি গুরু আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া কোনো না গো। বলি চরণে চরণে আশা ধারে আমার চরণ